দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্পোর্টস জার্নি উইথ শামসুল ইসলামের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্পোর্টস টিভির ফেসবুক পেজ থেকে। আমি শামসুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছি, আর আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের একটি অত্যন্ত জনপ্রিয় নাম, এ লিভিং লিজেন্ড, শফিকুল হক হীরা, ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। আমরা আজকে শিরোনাম দিয়েছি শফিকুল হক হীরা, এ জার্নি উইথ ক্রিকেট। হীরা ভাই, স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নি উইথ শামসুল ইসলামের আজকে পর্বে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি তোমার থেকে অনেক দূরে, আমি এখন চট্টগ্রামে, আমি এখন আর ঢাকায় থাকি না, এখন চট্টগ্রামে থাকি। জি, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আপনি আছেন। আমাদের সেই চিরচেনা এভারগ্রিন শফিকুল হক হীরাকে স্ক্রিনে দেখতে পেয়ে আমার বিশ্বাস যে দর্শক ক্রিকেট লাভার্স যারা রয়েছে, দে উইল বি হ্যাপি এনাফ এবং দে উইল এনজয় অ্যাকচুয়ালি যে ক্রিকেট জার্নিটা শফিকুল হক হীরার কেমন ছিল, কিভাবে তার ক্রিকেটের সাথে সম্পৃক্ততা। আমরা শামসুল ইসলাম, তো সবসময় তুমি ভালো ইন্টারভিউ করে থাকো, তুমি ক্রিকেট এত পছন্দ করো যে তুমি ক্রিকেটকে আমার মনে হয় ফার্স্ট ব্লাডই মনে করো, বইয়ের উপরে বোধহয় স্থান দাও, আমার যা মনে হয়। তোমাকে এত কাজ করতে দেখি আর এত সুন্দর তুমি ক্রিকেট বুঝো, টেকনিক্যালিটিস বুঝো এবং তুমি সেইভাবে বিশ্লেষণ করো। আজকাল তো বল টু বল কমেন্ট্রি হয় না, আজকাল কমেন্ট্রিরা ওরা ওই টিমের ফল্ট গুলি ধরতে চেষ্টা করে। জি জি, এবং আমি জানি যে আপনি আমার কমেন্ট্রি একজন গুণমুগ্ধ ফ্যান। বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে একাধিকবার আপনার সাথে ম্যাচ চলাকালীন সময়ে নিয়ে গিয়ে আমরা কথা বলেছি, ইন্টারভিউ করবার চেষ্টা করেছি, and you praised us a lot. Thank you so much for joining with me. হীরা ভাই, কথা না বাড়িয়ে আপনার কথা শুনতে চাই আজকে। এন্ড ফুটনোটে একটা বলি যে আমি রাজশাহী ফার্স্ট ডিভিশন লিগ খেলেছি, সে কারণে ক্রিকেটের সাথে আমার অ্যাটাচমেন্টটা একটু রিলেটিভলি বেটার। হাউএভার, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে শফিকুল হক হীরা তার শৈশব, কৈশোর এবং ক্রিকেটের সাথে অ্যাটাচমেন্টটা কিভাবে শুরু হলো, সেই গল্পটা শুনতে চাই। আমার আব্বা যখন কুমিল্লায় ট্রান্সফার হয়ে যান, উনি একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন কুমিল্লায় 1957-এ। তখন পরীক্ষা চলছিল যে পশ্চিম পাকিস্তান এয়ারফোর্স পাবলিক স্কুলের জন্য কারা কারা সিলেক্টেড হবে এবং তারা সেইখানে যেতে পারবে। এটা একটা, এরপরে আরম্ভ হয় ইন্টারভিউইং। আপনার মনে আছে নিশ্চয় যে ইন্টারভিউইং বলে এক্সচেঞ্জ হতো, পশ্চিম পাকিস্তান থেকে ছেলেরা এখানে পড়তে আসতো ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং পুরো সাবেক পূর্ব পাকিস্তান থেকে যেত ওয়েস্ট পাকিস্তানে, পাঞ্জাব ইউনিভার্সিটি, সিন্ধ ইউনিভার্সিটিতে পড়তো। এটা বেসিক ছিল, এটা একটা ক্যাডেট কলেজ স্কুল। এটার বেসিক আইডিয়া ছিল যে এয়ারফোর্স জয়েন করা। তো আমি 1957-এ আমি সিলেক্টেড হই। প্রায় 1 লাখ লোকের ছেলেরা পরীক্ষা দেয়। তার মধ্যে আমি কিছু আমার ফ্রেন্ডসের নাম বলি যারা খুব ভালো করেছে। আমি হয়তো ক্রিকেটে ভালো করেছি, কিন্তু আরো ফ্রেন্ডস যারা আছে ওরা অন্য অন্য লাইনে খুব ভালো করেছে। আরেকজন গ্রেট স্পোর্টসম্যান ছিল আমার কলিগ ইব্রাহিম সাবের, তাকে আপনি চিনেন, এবং আইয়ুব কাজী একজন উপদেষ্টা ছিলেন, এবং বর্তমানে মিনিস্টার আছেন, প্ল্যানিং মিনিস্টার মান্নান সাহেব, সেও আমার ক্লাসমেট এবং আমার আন্ডারেই ছিল সর্বদাই। বাহ, ভেরি গুড। তো ক্রিকেটের সাথে অ্যাটাচমেন্টটা কিভাবে হলো আপনার? এই যখন 12.5 বছর যখন হলো আমার, যখন সার্গোদায় গেলাম, তখন সার্গোদার আমার প্রিন্সিপাল ছিলেন ইংলিশম্যান, উনি সাসেক্সের। উনি দেখলো যে আমার ক্রিকেট এবং ফুটবল সমান তালে যাচ্ছে, তো উনি মনে করতো বেসিক্যালি তো উইক ছিলেন অন ক্রিকেট। উনি মনে করতো পাকিস্তানের ফুটবলের কোনো ফিউচার নাই, যা ফিউচার আছে ক্রিকেটে, কারণ পাকিস্তান অলরেডি তখন
টেস্ট প্লেইং কান্ট্রি, এবং 1954-এ সেই গ্রেট ওভাল ভিক্টরি আমরা জানি। হোল পাকিস্তান একদিনের জন্য বন্ধ হয়ে যায়। তো উনি বললেন যে তুমি এয়ারফোর্সটা বাদ দাও, তুমি ক্রিকেটের দিকে কনসেন্ট্রেট করো। সকালে যখন আমাদের ফিজিক্যাল ট্রেনিং হতো তখন আমাকে উনি স্পেশালি 3-4জন বোলার পাঠিয়ে দিতেন, এবং আমি ওই 20 মিনিট যেটা ফিজিক্যাল ফিটনেস আমাদের হতো সেটা আমি ব্যাটিং করতাম, এবং আমার ব্যাটিং ইমপ্রুভ হতে থাকে। তারপরে 1960-তে আমি খুব লাকি ছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট ইমতিয়াজ আহমেদ, পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন এবং উইকেট কিপার, উনি পোস্টেড হলেন সার্গোদায়। তার আন্ডারে আমি উইকেট কিপিং ট্রেনিং করি, এবং এরপর থেকে আমি উইকেট কিপার হয়ে যাই। বেসিক্যালি আমি একজন মিডিয়াম পেস বোলিং করতাম, সেটা ছেড়ে আমি উইকেট কিপিং এ চলে যাই, কারণ উইকেট কিপিং এ দেখলাম যে পাকিস্তানের খুব দাম আছে, এবং অনেকে আসতে চায় না, কারণ সারাদিন মাঠে ওরই ফিল্ডিং করতে হয়, বসতে হয়, উঠতে হয়, বসতে হয়, উঠতে হয়। এটা অনেক ক্রিকেটারই পছন্দ করে না, ফিল্ডিং করতে পছন্দ করে। তো আমি সেখান থেকেই আমার উইকেট কিপিং এর চর্চা, আর ব্যাটিং তো আমার তার সাথে সাথে চলছিল। এবং আমি সর্বদাই আমি প্রথম বাঙালি ক্যাপ্টেন হই। এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, কারণ তো সেখানে এত পাঞ্জাবি ছেলে, করাচিতে এত ক্রিকেটারদের ছেলে পেলে ছিল, কিন্তু তার মধ্যেও আমি প্রথম বাঙালি ক্যাপ্টেন হিসেবে সর্বদাই আত্মপ্রকাশ করি। বাহ, ফ্যান্টাস্টিক। আমাদের সাথে অনেক দর্শক, হ্যাঁ জি, এবং সেই বছরই আমি 61-এ আমি জিওসি ও লেভেল করি, এবং ও লেভেল করার পরে আমার ডাক পড়ে সার্গোদা 11-এ খেলার জন্য, পাকিস্তান ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য। তো আমি যতদিন পাকিস্তানে ছিলাম ততদিন আমি সার্গোদা পরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি, এবং বিভিন্ন টেস্ট ক্রিকেটার এদের সাথে তখন বিভিন্ন ভাবে পরিচয় হয়েছে, এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে খেলতো। তারপরে 64-এ যখন এফএসসি পাস করে আমি ঢাকায় চলে আসি, তখন অলরেডি আমার নামটা সবাই জানতো, কিন্তু এর মধ্যে আমাকে বলতে হয় রাইসুদ্দিন ভাইয়ের সাপোর্ট। তখন ইপিএসএফ এর জেনারেল সেক্রেটারি ছিলেন রাইসুদ্দিন ভাই, আর দামাল ভাই ছিলেন ইস্ট পাকিস্তান স্পোর্টস ফেডারেশনের চিফ সিলেক্টর। তো প্রথম বছর এসেই আমি সেঞ্চুরি করি, এবং আমার বলতে হয় যে আমার লাক, 65 ওয়ারে পাকিস্তান ইন্ডিয়া, যেটা 65 ওয়ার হয়, ওয়ারের পরে একটা এক্সিবিশন ম্যাচ হয়, স্কোয়াড্রন লিডার আলম, উনি ছিলেন বাঙালি, এবং ভাট্টি 11, সেই দুইটা 11 ঢাকায় একটা এক্সিবিশন ম্যাচ খেলে। আমি ছিলাম পাকিস্তানের নাম করা লিটল মাস্টার হানিফ মোহাম্মদের টিমে, এবং অপোনেন্ট টিমের ক্যাপ্টেন ছিলেন পাকিস্তানের প্রথম ক্যাপ্টেন এবং সিএসপি অফিসার আব্দুল হাফিজ কারদার। তো এটা তো একটা আমার লাইফের বিরাট অ্যাচিভমেন্ট যে আমি এত বড় বড় প্লেয়ারদের সাথে সুযোগ পেয়েছি। ওনারা ছিলেন 18 জন, সাবেক পূর্ব পাকিস্তানের 4 জন চান্স পেয়েছিল, সেলিম, আমি, লতিফ এবং দৌলত। তো আমার খেলার সৌভাগ্য হয়েছিল, সেটা 3 দিনের ম্যাচ ছিল। আমি বেসিক্যালি ইস্ট পাকিস্তানের জন্য 5 নম্বরে ব্যাটিং করতাম, না হানিফ স্যার বললেন না, আমাকে বলা হয়েছে তুমি 3 নম্বরে ব্যাটিং করো। এখন ক্যাপ্টেনের বিরুদ্ধে তো আর আমি যেতে পারি না, আমি 3 নম্বরে ব্যাটিং করছিলাম ইলিয়াসের সাথে। ইলিয়াস তখন পাকিস্তান টিমের ওপেনার, সাদেক আউট হয়ে যায়, আমি ইলিয়াসের সাথে পার্টনারশিপ করি, এবং আমরা 260 রানে ফর 1 ডিক্লেয়ার করি। আমার রান সংখ্যা ছিল 29, নট আউট। জি, ভেরি গুড। হীরা ভাই, এক এক করে আপনার গল্পগুলো শুনবো। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আমরা একটু তাদের
কথাগুলো নিতে চাই, তাদের কমেন্টস গুলো। সোহেল রানা বলছে যে হ্যাপি টু ওয়াচ দিস টু গ্রেট পার্সোনালিটি। সাইফুল হুদা চট্টগ্রাম থেকে লিখছেন, চাচাকে সালাম, আমার বাবা বদরুল হুদা চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া লেখক, উনি বিশিষ্ট কমেন্টেটর, খুব নাম করা কমেন্টেটর, এবং আমাকে ভীষণ আদর করতেন। হ্যাঁ, বলছে যে চৌধুরীর সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনার, সেটা বলছে। আর তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, হামিদ ভাই আমাকে ভীষণ পছন্দ করতেন, এবং হামিদ ভাই মারা যাওয়ার আগে আমি ওনাকে হসপিটালে দেখতে যাই। ওনার মেয়ে ছিল এবং হামিদ ভাবি ছিলেন। তার 3 দিন না 4 দিন পরে হামিদ ভাই মারা যান। তা আমি খুব লাকি যে এত নামি দামি কমেন্টেটর হামিদ ভাই, যিনি ক্রিকেটও পছন্দ করতেন, একাধারে ফুটবলও পছন্দ করতেন, ওনার সাথে আমার শেষ দেখা হয়, এবং হামিদ ভাই আমাকে খুব পছন্দ করতেন। এবং আপনি জানেন যে খোদা বক্স মৃধা আরো একজন পলিশ সে আমার খোদা বক্স মিশা আমাদের সঙ্গেরই বলবো, হয়তো 1 বছর 2 বছর বড় হতে পারে এবং ছোট হতে পারে, ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তো এবং ও খুব ভালো ক্রিকেটার ছিল, হি ওয়াজ এ গুড ক্রিকেটার। রাজশাহী থেকে আসতো এবং ক্রিকেট খেলতো, এবং খুব ভালো ক্রিকেটার ছিল, এবং কমেন্টেটর তো খুবই ভালো ছিল। জি জি, আমরা আরো কিছু কমেন্টস আছে, পড়ে নিতে চাই। সুরঞ্জন মন্ডল তিনি বলছেন যে গুড টু সি ইউ স্যার। সাইফুল হুদা চৌধুরী আর এক কমেন্টসে বলছে চট্টগ্রামে চাচার অনেক খেলা দেখেছি, অর্থাৎ আপনার উনি অনেক খেলা দেখেছেন। 1965 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটের জীবনে পা রেখেছিলেন আপনি, সেই কথাটা বলছে সুরঞ্জন মন্ডল। আরো একটি কমেন্টসে অনেকে যুক্ত হয়েছে। সোহেল রানা বলছে যে সুপার, আচ্ছা তার কোনো লেখার মধ্যে স্পেস নাই, তো আমি পড়তে পারছি না আসলে কি লিখতে চাইছেন উনি। সুরঞ্জন মন্ডল আরেকটা কমেন্টে বলছে, স্যার আপনার আত্মজীবনীমূলক বই কিপিং গ্লাভস বইটির সম্পর্কে কিছু বলবেন। আমরা সেটা শুনবো, যেটা বিশেষ ক্রীড়া প্রতিনিধি দৈনিক ইনকিলাবের বিশিষ্ট সাংবাদিক শামীম চৌধুরী এটা লেখার ক্ষেত্রে সহযোগিতা করেছেন হীরা ভাইকে, এবং সেটার একটা কপি হীরা ভাই খুব ভালোবেসে আন্তরিকতার সাথে আমাকেও একটা উপহার দিয়েছেন, রেডিও ভূমির জন্য একটা কপি উপহার দিয়েছেন উনি, আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সে সম্বন্ধে আমরা শুনবো। পঞ্চগড় চ্যানেল আইকেও দুটো বই দিয়েছি। জি, পলাশচন্দ্র রায় শুভ বিকাল বলছে পঞ্চগড় থেকে। অনেক দর্শক শ্রোতা ইতিমধ্যে লাইভে আপনাকে দেখছে, এবং শফিকুল হক হীরা বাংলাদেশের ক্রিকেট যে ইতিহাস আমরা যদি ঘাঁটতে যাই, ওনারা যে আমাকে মনে রাখছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমার বয়স প্রায় 73 পার হয়ে গেছে, 74-এ পা রাখবো ফেব্রুয়ারি মাসে। তো ক্রিকেটের সাথে এখন আমি ক্রিকেট বোর্ডের সাথে আর যুক্ত নাই। গত বছরই আমার টেকনিক্যাল কমিটির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। আমি চট্টগ্রামে চলে আসছি। এইখান থেকে আমার ক্যারিয়ার শুরু হয়, ক্রিকেট ক্যারিয়ার এবং আমার চাকরিজীবীর ক্যারিয়ার। চাকরিজীবীতে এটা না বললে নয়, আমি ওইখানেও একজন স্পেশালিস্ট ছিলাম, টি টেস্টার। টি টেস্টার কিন্তু একটা নাম করা একটা মানে বিশেষ, কারণ এক এক দিন 130 থেকে 150 কাপ চা টেস্ট করে সিলেক্ট করতে হয় যে কোন চাটা কিনবো, কোন ব্লেন্ডে যাবে, এবং প্রফিট মার্জিন কোনটাতে বেশি থাকবে, চার ব্লেন্ডটা স্পয়েল না করে। তো সেটা আমার একটা বড় অবদান। আমাকে 3 নম্বর টি টেস্টার বলা হতো তখন পাকিস্তানে। কুমার কল্যাণ আমাদের সাথে ধারাভাষ্যকার, তিনি যুক্ত হয়ে বলছেন যে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দলের অত্যন্ত সফল ম্যানেজার ছিলেন আমাদের হীরা ভাই। হীরা ভাই এজ এ প্লেয়ারও অনেক সফল ছিলেন, সেই গল্পটা আমরা শুনবো। তো পাকিস্তান পিরিয়ডে সেখানে আপনার খেলা শুরু হলো, এবং আপনি বললেন যে পূর্ব পাকিস্তানে ততদিনে শফিকুল হক হীরার নামটা জেনে গেছে। তো বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর বাংলাদেশে আপনি চলে এলেন, তো সেই সময়ে তো পাকিস্তানে অনেক না স্বাধীন হওয়ার, আমি কিন্তু পারমিশনটা, স্বাধীন হওয়াটা আমি খুবই মিস করছি যে আমি স্বাধীনতাটা দেখতে পারি নাই। তার 3 মাস আগেই আমার ট্রান্সফার হয়ে যায় চট্টগ্রামে, কিন্তু আমি পারমিশন নিয়ে কিন্তু আসছি। আমাদের 6-7 জন বন্ধু আমরা একসাথে, আশরাফুল, নান্না মিয়ার ছেলে আশরাফুল, যে পরে 79-এ
7টা উইকেট নিয়েছিল ফিজির বিরুদ্ধে, এবং পরে সিও হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। তো সেখানে জুয়েল, শহীদ জুয়েল, জি, স্বপন, তারপর কাজী, তারপরে হ্যারিস, তান্না, তুর্য মানে সালাউদ্দিন যে এখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, আমরা তখন বসতাম এবং সবাই তাস খেলতাম, আমরা তাস খেলে সময় কাটাতাম। তো এক সময় দেখতাম যে 4টার দিকে যে ওরা 5-6 জন আলাদা হয়ে গেছে, আমাকে আর আশরাফুলকে মানে কোনায় রেখে ওরা আলাদা আলাদা হয়ে গেছে। তো ওরা যে মুক্তিযুদ্ধের প্ল্যানিং করছে, তখন তো মুক্তিযুদ্ধ প্রায় শুরু হওয়ার অবস্থা। 17ই এপ্রিলে মুক্তিযুদ্ধ আমাদের গভর্নমেন্ট হয়ে গেল, তখনও ওরা যায় নাই, ওরা ঢাকায় থাকতো, ওরা একটা কমব্যাক করতো, কমব্যাক করে আবার চলে আসতো। তো জুয়েল আসলো আমার কাছে, বলছে হিরা ভাই শুনলাম আপনি নাকি করাচি যাচ্ছেন। আমি বলি জুয়েল আমি তো যেতে চাই না, আমি এখন কি করবো, আমি তো তোমাদের সাথে একত্র এতদিন 4 মাস হওয়ার পরে এখন আমার তো যেতে ইচ্ছে করছে না। না আপনি যান, আপনি ভালো বেতন পাচ্ছেন, আপনি ওইখানে অনেক বাঙালি ছেলে আছে যারা অসহায় হয়ে যাবে, যারা হয়তো কলেজে পড়ছে, হয়তো এখান থেকে টাকা যেতে পারছে না, ওরা খুব অসহায় হবে, আপনি যতজনকে পারেন আপনি ওদেরকে দেখবেন। তখন আমি খুব ভাগ্যবান ছিলাম, সেখানে শাহনাজ আপাও ছিলেন এবং জাফর ইকবালও ছিল করাচিতে তখন। তো আমরা বেশ হেল্প করেছি বেশ। তখন যদি 50 টাকা দিতাম, মানে ওরা ওটা 5 দিনেও খরচ করতে পারতো না, এত মানে টাকার ভ্যালু ছিল। তো সেই কাজটা আমি করেছি, কিন্তু এক ফাঁকে আমি চান্স খুঁজছি। 71 তো ডিসেম্বরের 16 হয়েছে, আমি জানুয়ারি থেকেই চেষ্টা করতেছি যে কেমনে বাংলাদেশে আসা যায়। আমি কিন্তু যাওয়ার আগে সাবেক পূর্ব পাকিস্তানে আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম, কাজী আজম ট্রফি খেলতে যেতে হতো সাবেক ওয়েস্ট পাকিস্তানে, করাচি ন্যাশনাল স্টেডিয়ামে খেলেছি। সেখানে শেখ জুয়েলের এবং রকিবুলের ওরা এজ এ ওপেনিং জুটি, ওদের উদ্বোধন হয়েছে সেইখানেই, সেই ফার্স্ট ক্লাস ম্যাচে। তখন শুধু পূর্ব পাকিস্তান থেকে একটা দল যেত। এখন আপনি চিন্তা করতে পারেন যে কত স্ট্রং মানে একটা টিম ছিল, কারণ এখানে তখনও পশ্চিম পাকিস্তানের লোকজন ছিল, চাকরি করতো, কেউ ব্যাংকে চাকরি করতো, কেউ ওয়াবদায় চাকরি করতো, এরকম ওদেরও প্লেয়ার কিন্তু কাজের টিমে চান্স পেত। এবং ওরা কিন্তু এরকম না যে বাঙালি সরাও আমরা ওয়েস্ট পাকিস্তানি, ওই মেন্টালিটি ছেলেগুলি কিন্তু আমাদের সাথে ছিল না। দে ওয়ার ভেরি নাইস এবং ভেরি ফ্র্যাঙ্ক। তাদের মধ্যে লতিফ ইস্ট পাকিস্তান টিমের ক্যাপ্টেন হলো, সাদেক ছিল আমার মনে আছে, এবং নিয়াজ, পরে নিয়াজ 67-এ পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলেছিল এবং 2টো উইকেটও পেয়েছিল, কাউড্রেকে আউট করেছিল, কাউড্রের মতো ব্যাটসম্যানকে। যাই হোক, একটু থামাই, 65 এর গল্পটা আপনি বলবেন। আমাদের সাথে বেশ কিছু দর্শক উপর্যুপরি কিছু কমেন্টস করছে এবং তারাও কিছু কিউ দিচ্ছে আলোচনার জন্য। যেমন এখানে দেখুন যে পলাশ চন্দ্র রায় বলছে যে সত্যি করোনা ভাইরাস এই মহামারীর মাঝে আমাদের যেভাবে সময় দিচ্ছি সত্যি বড় পাওয়া, শুভকামনা পঞ্চগড় থেকে। আচ্ছা, এই যে কোভিড আমাদেরকে এই জাতীয় অনুষ্ঠানগুলো করার সুযোগ করে দিচ্ছে, সেটাই উনি বলছেন। সাইফুল হুদা চৌধুরী বলছে হীরা, জুয়েল, বকুল, লতিফরা পূর্ব পাকিস্তানের হয়ে টেস্ট খেলবেন, এই স্বপ্ন দেখেছিলেন আমার প্রয়াত বাবা বদরুল হুদা চৌধুরী, এবং 2টি ব্যাট 1টি বল, এবং তবুও ক্রিকেট ভালোবাসি। তার যে 3টা বিখ্যাত বই রয়েছে ক্রিকেট কেন্দ্রিক, সেইখানে তিনি এই বিষয়গুলো সগৌরবে লিখেছিলেন। এবং পাকিস্তানি জামানায় পাকিস্তানিদের বিরুদ্ধে
তিনি লিখেছিলেন তার কলম দিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেটটা যে এগিয়ে যেতে পারে সেই স্বপ্ন তিনি সেই পাকিস্তান পিরিয়ডেই দেখেছিলেন। 65 এর পরে কিন্তু বাংলাদেশ সাবেক পূর্ব পাকিস্তানের মানে এখনকার যে বাংলাদেশ টিম সেটা আরো এগিয়ে যেত যদি ওয়াবদা না থাকতো। ওয়াবদার থেকে 5-6 জন প্লেয়ার সাবেক ইস্ট পাকিস্তান টিমে খেলেছে। এমনকি আপনি শুনে আশ্চর্য হবেন, নাসিমুল গানি সাবেক পূর্ব পাকিস্তান দলে কাজী আজম ট্রফির ক্যাপ্টেন ছিলেন, যিনি পাকিস্তান দলের ক্যাপ্টেন্সি করেছেন। এবং তার আন্ডারে এখনকার বোর্ড মেম্বার সিরাজ খেলেছে। আমি টিমে ছিলাম না, আমি টিমের বাইরে ছিলাম, 15 জনের মধ্যে ছিলাম। লতিফ খেলেছে, মুন্নি ছিল, নওয়াব বাড়ির মুন্নি। এবং প্রায় ফাস্ট বোলার, এরকম ফাস্ট বোলার আমি খুব কম দেখেছি এখন পর্যন্ত বাংলাদেশে। দৌলতুজ্জামান ফ্যান্টাস্টিক বোলার হি ওয়াজ। আরো কিছু কমেন্টস আমি একটু পড়ে নিতে চাই। আমি দলদের একটা কথা বলতে চাই। আমরা যখন কাজী আজম ট্রফির সেমিফাইনাল খেলতেছি করাচি এর সাথে, তখন হানিফ মোহাম্মদ ক্যাপ্টেন, দুইটা মারলো আউট সুইঙ্গার, উনি দুইটা আউট সুইঙ্গার। থার্ড বলটা দৌলত ইন সুইঙ্গার করলো। মানে ইন সুইঙ্গারটা হলো কি, কানের কাছ দিয়ে বলটা নিয়ে আসে, বলটা করা। উনি বুঝতে একটু হয়তো দেরি হয়েছে, স্লাইড টাচ হয়েছে। আমি কিন্তু ইনসুইংটা রিড করে ফেলছি দলতে, এবং আমি অলরেডি বাঁ দিকে যাওয়া শুরু করেছি, প্রায় 2 গজ চলে গেছি আমি অলরেডি। যদি হানিফ মিস করতো তাহলে হয়তো 4 লেগ বাই হতে পারতো। হ্যাঁ, তখন আমি ডাইভিং ক্যাচটা নিলাম এবং হানিফ আমার দিকে তাকালো যে আমি যে বলটা রিড করতে পারছি যে ইটস অ্যান ইন সুইঙ্গার, ইটস নট অ্যান আউট সুইঙ্গার। তো উইকেটের পেছনে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি লিটল মাস্টারের ক্যাচটা আমি নিয়েছি। ফ্যান্টাস্টিক। এন্ড হানিফ মোহাম্মদকে তো লিটল মাস্টার বলতো। জি, ওই সময় পরবর্তীতে যে উপাধিটা সচিন টেন্ডুলকারের সাথে চলে যায়। আমি তখন সাবেক পূর্ব পাকিস্তানের আমি ভাইস ক্যাপ্টেন, লতিফ ক্যাপ্টেন। লতিফ পরে টেস্ট ম্যাচ খেলেছে আনঅফিশিয়াল শ্রীলঙ্কার সাথে 1970-তে ঢাকায়। এবং কি কারণে ও যে পশ্চিম পাকিস্তানে চলে গেল, মানে পরে যেটা পাকিস্তান, he had no business to go to Pakistan, everybody loved him here. তো চলে গেছে। এখন একটা লোক চলে গেলে তো আর ওকে তো আর আটকানো যায় না। we would have loved to have him in our team বাংলাদেশে থাকলে ভালো হতো। মহৎপুরে থাকতো। আমি একটা কমেন্টস পড়তে চাচ্ছি, অনেক বড় কমেন্টস, উনি কষ্ট করে লিখেছেন যেহেতু আমি পড়ি। রেডিও ম্যান বলছে 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ নামের কোন ক্রিকেট দলের মাঠে নামতে 6 বছর সময় লেগেছিল। বাংলাদেশ প্রথম ক্রিকেট ম্যাচ খেলে 1977 সালে 7 জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। এই ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম ক্রিকেটার ছিলেন শফিকুল হক হীরা। আমরা এই ম্যাচটার একটা ছবি দেখাবার চেষ্টা করব। কুমার কল্যাণ আরো একটা কমেন্টস লিখেছে, বলছে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে বাংলাদেশ তাদের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল, আই মিন বাংলা ওয়াশ করেছিল, সেই দলের গর্বিত এবং সফল ম্যাচ, 2টো টেস্ট ম্যাচে এবং 3টা ওডিআইতে। জি জি, এটা মানে দিস ইজ এ রেয়ার অ্যাচিভমেন্ট, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক। আমার মনে হয়, যদিও নিন্দুকেরা বলে যে ওইটা দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ টিম ছিল, বাট দিস ইজ নান অফ আওয়ার বিজনেস। দ্বিতীয় সারি তৃতীয় সারি তো সেটা আমাদের দেখার বিষয় না। তখন রোজ খেলেছে, সামি খেলেছে, এরা পরবর্তীকালে এখানে যখন বিপিএল খেলে দে ওয়ার ভেরি সাকসেসফুল। এবং 2018-তে ওরা বাংলাদেশকে 61-এ অল আউট করেছে। জি জি, তা হাউ ক্যান ইউ সে যে ওরা উইক টিম ছিল? জি, এটা বলার কোনো সুযোগই নেই, আমরা সেই সুযোগ খুঁজবো না। আপনি একটু কোন টিম নিয়ে খেলে না, হয়তো একটু আগে পিছিয়ে হতে পারে। জি, সেকেন্ড টেস্ট ম্যাচটা আমরা অনেক কষ্টে জিতেছি। আমরা তখনও আমাদের 3 উইকেট বাকি, কিন্তু 32 রান করতে হবে জিততে হলে। তখন রকিবুল
রকিবুল হাসান মানে যে প্রথম আমার সাথে খেলেছে সেই রকিবুল না, এটা হলো পরের রকিবুল। হ্যাঁ, সে খুব ভালো খেলে ম্যাচটাকে জিতিয়ে নিয়ে আসছে এবং 2-0 টেস্ট সিরিজ আমরা জিতলাম। মানে এটা রিয়ার অ্যাচিভমেন্ট। তখন মাশরাফি বিকেম ক্যাপ্টেন ইন দ্যাট সিরিজ, কিন্তু সেকেন্ড ডেতে ইনজার্ড হওয়াতে সে খেলতে পারে নাই। তখন সাকিবের উঠতি, সাকিব ছিল ভাইস ক্যাপ্টেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক উইকেট কিপার। মাহমুদুল্লাহ রিয়াদ তখন বোলিং ব্যাটিং এ অলরাউন্ডার হিসেবে পরিচিতি লাভ করতেছিল। তো আপনি কি করে বলতে পারেন যে মানে বাংলাদেশ টিম টেস্টে এমনিতেই একটু উইক কম্পারেটিভলি, বাট সেখানে বেশি কনসেন্ট্রেশন দেওয়া হয় না, দেওয়া হয় বেশি ওডিআইতে। কারণ ওডিআইতে কারণ হলো যে স্টেডিয়াম ফুল থাকে, সেখানে আমরা ভালো খেলতে পারি, সময় কম, এবং ওডিআইয়ের জন্য আমাদের টিম ইজ ফিট। আমাদের টিম এখনো আমি বলবো যে টেস্ট প্লেইং কান্ট্রিজ এর জন্য, টপ লেভেলের জন্য ইজ নট ফুলি ফিট। আমরা 7-8 নম্বরে আমরা আছি এখন। যে হীরা ভাই, আপনাকে একটু থামিয়ে দেই, আপনি একটু শ্বাস নিয়ে নিন, একটু জিরিয়ে নিন। আমরা একটা সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স দেখতে পাবো এখন। ক্যান ইউ গেস আমাদের সাথে কে জয়েন করতে পারে এখন? হ্যাভ ইউ এনি আইডিয়া? মেবি আইডিয়া তো এখন অনেক কমেন্টেটর। আচ্ছা দেখি কে আসছে, দেখি আপনিও সারপ্রাইজড হবেন, দেখি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম হীরা ভাই, আমি সালেক সুফি। সালেক সুফি, হ্যাঁ। He is crazy about cricket. Why? He from Australia. ও আমাদের ঘুম টুম ভাঙায় ফেলে। ও যেভাবে ক্রিকেট পাগল, মানে আমার অত্যন্ত সৌভাগ্য। আমি যেরকম ক্রিকেট খেলেছি, জি, we are very lucky to have a man like him in petroleum industry. He is a superman there. আচ্ছা হীরা ভাই, দেখি আমাদের সালেক ভাই আপনার সম্বন্ধে কি ধরনের কিছু প্রেইজি ওয়ার্ডস বলতে চান, দেখি। দেখেন, আমি এমন একজন মানুষকে আজকে পাশে পেয়েছি যার খেলোয়াড়ি জীবন আমি ফলো করেছি 1965 থেকে। আমি ওনাকে প্রথম খেলতে দেখি, যে কথাটা উনি বললেন 66-এ যে আজিজ বাট্টি আর আলমের যে ম্যাচটা হয়েছিল, যে ম্যাচে উনি হানিফ মোহাম্মদের দলে খেলেছিলেন এবং উনি যে 29টা রান করেছিলেন, উনি কিন্তু অনেকগুলি এত সুন্দর ক্লাসিক্যাল স্ট্রোক খেলেছিলেন। আমি জানি হানিফ মোহাম্মদ তার পিঠে ব্যাটিং করে দিয়েছিলেন। সেই থেকে শুরু। তারপরে ওই জেনারেশনে, ওনার জেনারেশনে যাদের কথা বলেছেন, তারা তো ওই সময় আমাদের স্বপ্ন ছিল। এই লতিফ ভাইয়ের কথা বলেছেন, বকুল ভাইয়ের কথা বলেছেন, দৌলত ভাইয়ের কথা বলেছেন। এরা এক সময় ক্রিকেট, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। আর হীরা ভাই তো হি ওয়াজ মাই ফ্যামিলি ফ্রেন্ড অ্যাজ ওয়েল। আমি ওনার সাথে এমন ভাবে আত্মস্থ ছিলাম যে ওনার সবকিছুই ফলো করতাম। আর ওনার অফিসে যেতাম, রোড নাম্বার 4 ধানমন্ডি। জি জি জি। তা আমি হীরা ভাইকে সবচেয়ে বড় যেটা, ওনার মতো উইকেট কিপার কিন্তু আমি খুব কমই দেখেছি। আমি তো রেগুলার এখনো কিন্তু হীরা ভাই আর আমি প্রত্যেকদিন দুনিয়ার যে জায়গায় ক্রিকেট খেলা হয়, খেলা ফলো করি এবং ফেসবুকে আমরা কথা বলি, এবং প্রত্যেক দিনের এই ম্যাচগুলি কিন্তু উনিও লিখেছেন, আমিও লিখেছি। ওই শামীমের প্ল্যাটফর্মে আমরা একইভাবে ম্যাচটা ফলো করি। আমি এখনো খেলা দেখতেছি, পাকিস্তানের খেলা। তো হীরা ভাইয়ের মধ্যে যে দৃঢ়তা ছিল, ওই সময় যখন বাংলাদেশ হলো, বাংলাদেশের শুরুর দিকে আপনি বুঝতেই পারেন আমাদের ফ্যাসিলিটিস কম, আমাদের খেলতাম কম। ক্রিকেটটাকে কিন্তু ওনারা অনেক সংগ্রাম করে স্টেজে নিয়ে এসেছেন। উনি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হলেন 79-এ, যে টিম খেলতে যাবে আইসিসিতে, তাদের একটা ক্যাম্প হয়েছিল নেভাল ক্যাম্পে, মনে আছে? নেভাল একাডেমি ক্যাম্পে সিজার ভাই অ্যারেঞ্জ করেছিলেন। তখন আমার একটা ক্যাপ্টেন মুজিবুর রহমান, জি জি, সিজার ভাইয়ের আন্ডারে। তখন আমার একটা প্রজেক্ট ছিল, গ্যাসের প্রজেক্ট ছিল টঙ্গী।
আমি প্রত্যেকদিন প্রজেক্ট থেকে অর্ধেক করে চলে এসে ওনাদের ওখানে জয়েন করতাম, ওনাদের সাথে থাকতাম। সে যে কি একটা পারিবারিক পরিবেশ চিন্তাই করা যায় না। তারপরেও হীরা ভাইকে খেলোয়াড় হিসেবে তো আমি মূল্যায়ন করবই। ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান, লেট মিডল অর্ডার ব্যাটসম্যান আই হ্যাভ সিন, ভেরি স্টাইলিশ, সব ধরনের স্ট্রোকসই ছিল ওনার। উনি ক্যাপ্টেন হিসাবেও ওই আন্ডারডগ টিমকে অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছিলেন। ওনার নেতৃত্বে যে টিমটা 79-এ খেলেছিল, আমি ব্রিটিশ পত্রিকাগুলির হেডলাইন দেখেছি, বলেছে টিম হিসেবে দ্যাট ওয়াজ দ্য মোস্ট অ্যারিস্টোক্রেটিক ক্রিকেট টিম ফ্রম বাংলাদেশ। It was the heading there, and এটা আমাদের খুব গর্ব লাগতো, because everybody could speak good English. Right, including দৌলত ভাই। He tried, but জি। আচ্ছা, এরপরে উনি কিন্তু সংগঠক, আমাদের দেশে ক্রিকেট তো অনেকেই সংগঠন করেন, উনি ম্যানেজার হিসেবে উনি অত্যন্ত সাকসেসফুল ছিলেন, কোনো প্রশ্নই করা যায় না। ক্যারিবিয়ানসে যে ধরনের টিমেই খেলা হোক, সেই টিমকে হোয়াইট ওয়াশ করতে হলে ম্যানেজমেন্টের বা ম্যানেজারের যে অনেক কিছু করতে হয়, সেটা ডেফিনেটলি আই উইল গিভ হিম ফুল ক্রেডিট। উনি লাস্ট ওনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল যখন তিনি বাংলাদেশ টিম নিয়ে অস্ট্রেলিয়াতে খেলাতে এসেছিলেন, ডারউইন এন্ড কেয়ার্নসে। উনি তখনও ম্যানেজার। আমার ওই ম্যাচগুলি দেখার কথা ছিল, আমি যেতে পারিনি কোনো কারণে। আমি হীরা ভাইকে অনুরোধ করব, উনি হি হ্যাজ মেড লট অফ কন্ট্রিবিউশন। আজকে যে মহিলা টিম এই পর্যায়ে চলে এসেছে, হি হ্যাজ মেড দ্য মোস্ট অফ দ্য কন্ট্রিবিউশন মেয়েদের ক্রিকেটকে এই পর্যায়ে নিয়ে আসার। হি শুড বি definitely involved in some capacity in cricket. If it is not in BCCB, he should be given a full role to develop new wicket keepers. কারণ উইকেট কিপিং কিন্তু ওনার মানের উইকেট কিপিং হয়তো এখন লিটনকে যদি উনি গাইড করতে পারেন, কারণ উইকেট কিপারের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখন বাংলাদেশে ধরেন ওই ধরনের উঁচু মানের লেগ স্পিনার বোলার নাই। লেগ স্পিনার কোনটা গুগলি দেবে, কোনটা ফ্লিপার দেবে, কোনটা ফার্স্ট ওয়ান দেবে, ওমর খালিদ রুমির মতো আমাদের একটা বোলার নাই এখন। তারপরে 140 প্লাস। আজকে খেলা দেখবেন, আজকে পাকিস্তান টিমে 3টা বোলার খেলবে 140 প্লাস, আব্বাস, নাসিম এবং শাহিন শাহ আফ্রিদি। তো এদের এই সিরিজটা কিন্তু ফার্স্ট বোলিং বোলারদের একটা যুদ্ধ হবে, কারণ ওদের দিকে ব্রড আছে, আর্চার আছে, ওকস হয়তো খেলবে আর অ্যান্ডারসন খেলবে। ইট উইল বি এ ফাইট পেস। আমি আর হীরা ভাই তো আমরা একসাথে দেখবো। আমি হীরা ভাই সুস্বাস্থ্য কামনা করি। আবার যদি প্যান্ডেমিকের পরে যদি আবার দেখা হয়, চিরাঙে আসলে দেখা হবে। হ্যাঁ, আপনি মেলবোর্নে আসলে, আপনি অস্ট্রেলিয়া আসলে, ইউ উইল বি মাই। হ্যাঁ, দুইবার গিয়েছি, দুইবারই আনফরচুনেটলি বোধহয় দেখা হয় নাই নাকি? হ্যাঁ, আমি আই ওয়াজ ভেরি বিজি। না, কথা হয়েছে আপনার সাথে? না, দেখা হয়েছে, হ্যাঁ, বাবুলের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ইয়াজদানিও গিয়েছিল, ইয়াজদানি। আচ্ছা, আপনি ভালো থাকেন ইনশাআল্লাহ। দোয়া করো। রকিবুল, সরি, ফেসবুকে তোমার দেখি তোমার অনেক গ্র্যান্ড চিলড্রেন কে সাথে তুমি খেলো। আমার বড় ছেলেটা ব্রিসবেন থাকে, ও খেলে ওইখানে, কমিউনিটি ক্রিকেট খেলে। আর ভালো থাকেন, আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি আপনাদের দেখে, আপনাদের এই যে শামসুল যে আপনাদের নিয়ে আসছে, আপনাদের দেখে বর্তমান প্রজন্ম অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ক্রিকেট শুধু তো খেলা না, সবাইকে, অনেকে কিন্তু ক্রিকেট খেলে, কিন্তু ভেরি ফিউ আর ক্রিকেটার্স। কারণ ক্রিকেটের যে আদর্শ, যে দর্শন, সেগুলি হীরা ভাইয়ের মধ্যে ছিল। আই স্যালুট হিজ কমিটমেন্ট টু ক্রিকেট। আমি ওনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। খুদা হাফেজ। ধন্যবাদ সালেক ভাই, আপনি যুক্ত হয়ে আমার এই অনুষ্ঠানে আজকের পর্বটিকে একটা নতুন মাত্রা দিলেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুদা হাফেজ। জি, হীরা ভাই, খন্দকার সালেক সুফি, বিশিষ্ট ক্রীড়া লেখক, এনার্জি এক্সপার্ট, অস্ট্রেলিয়া। আমরা এখন একসাথে লিখছি ফর 24.com। জি, হ্যাঁ, জি, টেস্ট ম্যাচটা আমরা কভার করছি দুজন। জি, আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় রাতে 12টার সময়। তো মানে এই যে ক্রিকেট, উনি বললো যে ক্রিকেট তো শুধু ক্রিকেটের জন্য এনিথিং। সালেক সুফি এটা বলতে পারতো যে ক্রিকেটের জন্য ওনার ডিভোর্সও হয়ে যেতে পারতো। আমি এত ঢাকায় ছিলাম, বউ থাকতো চিটাগাং বিজনেস। She was very busy. That is why I am very lucky that I am not divorced.
28 years, 11 years in Bangladesh Cricket Board, playing time, ওটা তো প্রথম দিক দিয়ে, এবং শেষের দিক দিয়ে as an advisor to the present president. তো সব মিলে প্রায় 22 years I was away from my wife. I could hardly go to Chittagong. চিটাগং যখন টেস্ট ম্যাচ হতো তখনও কিন্তু আমি, believe me, I restricted myself to going to my house to see my wife. I just went, saw her for 5 minutes and came back. I didn't stay the night in Chittagong at all, hotel. My job is to look after the boys, what they are doing. As a manager, you have done a tremendous job. That's why you have been a successful manager ever in Bangladesh. Eight captains have, including 2 MPs at the moment. There, 2 MPs. Mashrafi. Right. আচ্ছা হীরা ভাই, আমরা একটু সিকোয়েন্সিয়ালি আপনার গল্পগুলো এগিয়ে নেব, বিচ্ছিন্নভাবে হেয়ার এন্ড দেয়ার আমরা কথা বলছিলাম, একটু কনস্ট্রাকটিভ ওয়েতে যদি স্টেপ বাই স্টেপ যায়। আপনাকে এরপরে 67-এ তখন ওরা এমসিসি বলতো, ইংল্যান্ড টিম বলতো না, আন্ডার 25 আসলো খেলতে। আমরা ঢাকা টেস্টে 3 জন চান্স পাই, আমি, শহীদ জুয়েল এবং শামীম কবির। আচ্ছা, তারপরে তো আমরা চলে যাই এবার কায়েদ আজম ট্রফি খেলতে। সেখানে শামীম ভাই ছিলেন না, জুয়েলও ছিল না। জুয়েল চান্স পায় 68-এ, জুয়েল আর রকিবুল। and that opening pair was, আমি এখনো আমার এত তৃপ্তি দেয়, the opening pair was 78 runs against KCA, যেখানে মানে those who represent Pakistan as against opponent teams. So সব খেলায় আমরা 300, 350, 400 রান করতাম। That was great achievement বলা যায়। এবং লতিফ আর আমার পার্টনারশিপ মনে আছে, আমরা ইনিংস ডিফিট দিয়েছিলাম। দ্যাট ওয়াজ কম্পারেটিভলি উইক টিম। যেমন হয় না আমাদের দেশেও তো কম্পারেটিভলি ডিভিশনাল ওয়াইজ 1-2 টিম উইক থাকে, বাট উই গেভ দেম ইনিংস ডিফিট। আমার লতিফের পার্টনারশিপ ছিল 241, আমি করেছিলাম 78 আর লতিফ করেছিল 141। So that was a great achievement. পুরো ইস্ট পাকিস্তান টিমের প্লেয়ার সেঞ্চুরি করেছে, এবং তারপরে ও পাকিস্তান টিমে আসলো। হি প্লেড ইন ঢাকা, ব্রিলিয়েন্ট 4টা 4 মেরে তারপর আউট হয়ে যায়। হি ডিডন্ট লাস্ট লং, বাট those 4টা 4 ওরা দেখার মতো ছিল। যাই হোক, এরপরে 69-এর পরে 70-তে আমরা আবার কায়েদ আজম ট্রফি খেলি। We did pretty well. আমরা কেসি এর সাথে আমরা খেলি। তখন কেসি এর ক্যাপ্টেন ছিল আসিফ ইকবাল। খালি বাউন্সারের পর বাউন্সার। আমি বললাম ঠিক আছে, তুমি বাউন্সার, আমি 5 নম্বর ব্যাটসম্যান, আমি ওপেনিং করবো, তোমার বাউন্সার ফেস করবো। And I scored 29 runs, I remember. So we did quite well in West Pakistan, former West Pakistan. তারপরে তো রকিবুল was playing always well. রকিবুল পরে চান্স পেল unofficial test match-এ, but he couldn't score, I think. But he getting chance in Pakistan team is a big honor. So that was in 71. এবং ও জয় বাংলা ব্যাট নিয়ে একবার মাঠে গিয়েছিল, পরে বোধহয় স্টপ করছিল নাকি, সেটা ঠিক মনে নাই, কারণ একবার কিন্তু দেখাইতে পারছে জয় বাংলা। দ্যাট ইজ হিজ অ্যাচিভমেন্ট এন্ড সিনসিয়ারিটি। তারপরে তো 71-এ ওয়ার শুরু হয়ে গেল। দে ক্রসড ওভার, তান্না লিডারশিপে আবনি চলে গেল, এবং জুয়েল এরা রয়ে গেল তখন ঢাকায়। ওরা ঢাকা অপারেশন গুলি জুয়েলরা করতো, জুয়েল, স্বপন, তারপরে হ্যারিস, আজাদ বলে একটা ছেলে ছিল, খুবই ভালো ছেলে, স্কটল্যান্ডে থাকতো আজাদ।
আশরাফুল থাকতো তখন স্কটল্যান্ডে, আশরাফুলের বাসায় মিটিং হতো, ওরা মিটিং এ কি করতো আমাদেরকে সরাই দিত, বলে হীরা ভাই ইজ টু সফট, হি উইল নট বি এবল টু সুইম বাড্ডা, বাড্ডা অনেক পানি, এত পানি পার করে উনি পারবে না, হীরা ভাইকে বাধ্য, হীরা ভাইকে এমনি জাস্ট কিপ হিম ইনফর্ম and take help money wise, whatever wise we can take help, we'll take help from him. একদিন জুয়েল আমার বাসায় আসলো, আমার ট্রান্সফার হয়ে গেছে করাচিতে, আমি কিন্তু 4 মাস অফিস করিনি, আমি ঢাকায়, তখন তো মুক্তিযুদ্ধ খুব টপ ফর্মে চলছিল। তো এপ্রিলে যখন আগস্টে যখন আমি শেষের দিকে আসি, করাচিতে আমাকে ট্রান্সফার করে দিল, বিকজ আই এম এ টি টেস্টার and there is no tea tester in Lipton's office in Karachi, which is the biggest tea packeting বলা যায় in the world at that time. তখন ওরা আমাকে জোর করে নিয়ে গেল, তো আমি জোর করে যাওয়ার আগে আমি আশরাফুলকে বললাম যে আশরাফুল, what am I to do, should I go or should I not go? হীরা ভাই এখন তো মুক্তিযুদ্ধ চলছে, এখন কতদিন চলবে এটা তো বলা মুশকিল, দিন আগস্ট, এত জলদি যে শেষ হয়ে যাবে, আমরা জিতে যাব, ইট ওয়াজ তখন মনে হয়তো আনবিলিভেবল, বোঝা যায়। হ্যাঁ, তারপরে গেলাম এবং জুয়েল আসলো আমার বাসায়, হীরা ভাই আপনি তো শুনছি যে ট্রান্সফার হয়ে গেছে। আমি বললাম জুয়েল, আমি তোমাদের সাথে 4টা মাস কাটালাম, এখন কি করবো? কই না, আপনি যান, ওইখানে অনেক বাঙালি আছে, ওদের টাকা পয়সা নাই, 75% হয়ে গেছে বেতন, 50% হয়ে গেছে বেতন, তারপরে 25% হয়ে গেছে বেতন, ওরা তো না খেয়ে মরার অবস্থা। আপনি আছেন ইংলিশ কোম্পানিতে, আপনি তো ফুল বেতন পাবেন, আর আপনি তো এত টাকা দরকার না, আপনি তো 300 টাকা হইলেই হবে, আপনি পাচ্ছেন 1800 টাকা। তারপরে যখন আমার কনফার্মেশন হয়ে গেল, আমি তখন পেয়েছি 3200 টাকা এট দ্যাট টাইম, 72, মিডল অফ 72। তারপরে যাই হোক, I used to help them out. আলী বাকের ছিল, যে তোপখানা রোডের বাকের, ইউ নো হিম, বাকের যে পুরা মেয়ে, ওইখানে অনেক ওষুধের দোকান, রোড নাম্বার 71-এ, মানে রোড নাম্বার যেতে সেক্রেটারিয়েটের পিছনে আর কি, আমাদের সেক্রেটারিয়েটের পিছনে বা বাকের। ওর বোন তখন গান গাইতেন রেডিওতে, তো আই হেল্প লট অফ বেঙ্গলি বয়েজ। আমাদের নাম উঠে গেল একবার, অ্যাটেম্প টু কিল ইয়াহিয়া খান, আমি দেখে আমার নাম হীরা, এখন হীরা তো খুঁজে পায় না হীরাকে, আমার নাম তো লিপ্টনে তো আমার নাম শফিকুল হক, ওরাও জানে না আমার নাম যে হীরা। তখন যাই হোক, আর আমি আল্লাহর রহমতে মোটামুটি দেখতে একটু বলা উচিত না, যদিও একটু ফর্সা ছিলাম, দেখতে একটু সুন্দর ছিলাম, একটু একটু না, এরকম হ্যান্ডসাম অনেক বাঙালিও ছিল, খালি আমি না। বাট আমি একটা, বিকজ আমি নোটেড হয়ে গেছি ক্রিকেটের ব্যাপার নিয়ে, সেই জন্য আমাকে ওরা খুঁজতেছিল, কিন্তু খুঁজে পায়নি। তার আগেই আমি ডিসেম্বরে 72 ডিসেম্বরে আমাকে কিছুতেই লিভ দিবে না, বলে ইউ হ্যাভ টু রিজাইন। I resigned. I got 10 months salary and 3 months bonus. There was a lot of money, 1 lakh টাকার মতো। তো আমি কাবুল হয়ে, দিল্লি হয়ে, আমাদের পরে উনি ফরেন সেক্রেটারি হয়েছেন ফখরুদ্দিন শেখ, উনি ছিলেন আমার ফ্লাইটে দিল্লি টু ক্যালকাটা, তারপরে ক্যালকাটা থেকে চলে আসলাম। এসেই আমি বোমা মারলাম আমার জেনারেল ম্যানেজারকে, স্যার আই হ্যাভ টু গো টু হংকং। বলে ওয়াই? স্যার আমার ফিয়েন্সি ইজ ইন হংকং। ওকে কিন্তু কিছুতেই কানাডা আর আমেরিকায় নিয়ে যেতে পারে না, নিয়ে যেতে পারে না, ও পাগল হয়ে গেছে যে ইফ শি ম্যারিজ এট অল শি উইল ম্যারি মি। আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল 72-তে করাচিতে। বীরু ভাইয়ের ছোট ভাই, বীরু ভাইয়ের নাম মনে আছে? সিএসপি বীরু ভাই, বীরু ভাইয়ের ছোট বোন লিনা তখন পিআইতে চাকরি করতো। আমি আর লিনা, আমি দোতলায় থাকতাম, উনি তেতলায় থাকতেন। তো তারপরে কি বলছিলাম,
ওই যে বীরু বীরু ভাইয়ের বোন। হ্যাঁ, বীরু ভাই কথা। তারপরে তারপরে আমি যখন চলে আসি, লিনা আপাকে বলে আসি। লিনা আপা জানি না, আমার জানা উচিত উনি এখন জীবিত আছেন কি নাই। আমি চলে আসি। তো তখন এত টাকা আমার কাছে, 1 লাখ টাকার উপরে। 1 লাখ টাকা ওয়াজ লট অফ মানি এট দ্যাট টাইম। আমি আসি কাবুলে ছিলাম 14 দিন। তারপরে আমার ফ্লাইটটা পরে, ফ্লাইটে আমি ক্যালকাটা আসি। ক্যালকাটা থেকে আমি তখন এসে দেখি যে 2টা টিকিট, আমি আর আমার বউয়ের। আমার বউয়ের বিয়েটা হয়েছে আমার যেতে পাকিস্তানে। ওরা পাকিস্তানে ট্রান্সফার হয়ে গেছে, নিয়ে নিয়েছিল 71-এ। শি ওয়াজ নট ফিলিং, their family was not feeling safe, যে মুক্তিযুদ্ধের সাইড থেকে they were not safe, আর China was supporting Pakistan, so from that side also she was not safe. ওরা ওদেরই ফার্স্ট বিউটি পার্লার মেফেয়ার বিউটি পার্লার, রোড নাম্বার 5। আচ্ছা আচ্ছা। তারপরে চলে গেল রোড নাম্বার 27-এ। 27-এ যখন যায়, এটা পাকিস্তানে বাংলাদেশ হওয়ার পরে 27-এ ওরা মেফেয়ারটা আবার স্টার্ট করে 27-এ। এটা হলো আমার বউয়ের ঘটনা। বাট she did not leave me. We got married in Pakistan, তারপরে in Hong Kong, and then came back to Dhaka. So Dhaka via Delhi, কাবুল হয়ে দিল্লি হয়ে ওকে নিয়ে আসছি। বাট আমার সবসময় কনসিয়াস ছিল যে whether she is safe in Dhaka, safe in চিটাগং। আমার চাকরি তো চিটাগং, কারণ ও চাইনিজের উপরে একটা রাগ ছিল তখন, কারণ চায়না ওয়াজ সাপোর্টিং পাকিস্তান। তো দ্যাট ওয়াজ ন্যাচারালি কিছুটা তো রাগ থাকবে। আর হীরা ভাইয়ের মতো লোক। তারপরে এখন ক্রিকেটিং এগিয়ে নিতে চাই। পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশ আসার পর আপনি তারপরে বাংলাদেশ আসার পরে আমার চাকরি হয়ে গেল জেমস ফিল্ডেতে, because I was the only experienced tea taster. ওরা আমাকে বেশি দামে জেমস ফিল্ডেতে নিয়ে নিল, কিন্তু আমার তো মন বলতেছে যে আমার ফিয়ান্সিকে তো নিয়ে আসতে হবে, ও তো হংকং এ। তারপরে আমি বললাম, আমার জেনারেল ম্যানেজার ইংলিশম্যান, বললাম স্যার আই হ্যাভ টু টেল ইউ সামথিং, আমার তো হংকং এ একটু যেতে হবে। বলে কেন? বলে স্যার আমার ফিয়ান্সি তো হংকং এ থাকে, শি ইজ চাইনিজ। বলে ডু ইউ থিঙ্ক ব্রিং হার এট দিস টাইম উইল বি সেফ ফর ইউ? আমি বলি স্যার সেফ নাও, উই আর এঙ্গেজড and she has left all her family to be in Hong Kong. আমার জন্য ওয়েট করতেছে হংকং, বিকজ দ্যাট ওয়াজ দ্য নিয়ারেস্ট প্লেস। তারপর আমি হংকং এ গিয়ে বিয়ে করলাম। বিয়ে করে উনি ছুটি দিয়ে দিল। হি ওয়াজ ভেরি সারপ্রাইজ, হি ওয়াজ সাপোর্টিভ, বিকজ ইংলিশম্যান তো ওয়াজ সাপোর্টিভ অফ বাংলাদেশ যুদ্ধটা, আমাদের ফাইটিংটা এগেইনস্ট পাকিস্তান। ইংল্যান্ড ওয়াজ সাপোর্টিভ অফ আস। তো উনি বলে যাও। তো আমি গেলাম। 7 দিন পরে ওকে নিয়ে বার্মা হয়ে আসলাম। বার্মার অ্যাম্বাসেডরকে আমি জানতাম, কায়সার ভাইকে। তারপর ওর পাসপোর্ট, পাকিস্তানি পাসপোর্ট সারেন্ডার করে দিল। তারপর আমরা ঢাকায় চলে আসলাম। এরপরে আমার চাকরি 3 দিনের মধ্যে হয়ে গেছে। 3 দিনের মধ্যে যখন হয়ে গেছে, আমি বললাম না, আমি মার্চের চাকরি করব না, আমি এপ্রিলের 1 তারিখে চাকরি করব। বলে কেন? বলে আমি আসছি মাত্র পাকিস্তান থেকে, হংকং থেকে পাকিস্তান তো ছেড়ে গিয়ে হংকং থেকে মাত্র 7 দিন থেকে এইখানে আসলাম। আমি তো আমার রিলেটিভ কেউকে এখনো দেখি নাই, সবার সাথে তো আমাকে মিট করার চান্সটা দিতে হবে। which was a lie, it was actually cricket. তখন প্রথমবার ক্রিকেট শুরু হলো বাংলাদেশে 1973-তে, and I was playing for Azad Boys Club. আমার সাথে রকিবুল ছিল, ইসু বাবু ছিল, সৈয়দ আশরাফুল হক ছিল, মানু ছিল, ইশতিয়াক ছিল। ইট ওয়াজ ভেরি গুড টিম। তারপরে আমাকে তান্না ছিল। তান্না বলো যে আপনি এক কাজ করেন,
আপনি 27 নম্বরে আছেন আর শেখ কামাল তো আছে 32 নম্বর রোডে, আপনি ওর সাথে চলে আসেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে, 2টা গাড়ি এনে কি লাভ। তা বলে যে আমি কামালকে বলে দিচ্ছি। কামাল বলে যে হীরা ভাইকে আমি চিনি, হীরা ভাই তো আমার 3 বছর সিনিয়র ইউনিভার্সিটিতে, উনি বের হয়ে যাচ্ছেন আর আমরা ঢুকতেছি, আচ্ছা ঠিক আছে আমি ওনাকে উঠাই নিব। আর আমার দুলাভাইকে চাচা চাচা বলতো, আমার বোনকে চাচি বলতো, তখন উনি আওয়ামী লীগ করতেন। তো বলে যে নিয়ে আসবো হীরা ভাইকে। তা আমাকে ফোন করলো যে আপনি গেটের সামনে আসেন, আপনাকে নিয়ে আসবো। এই শেখ কামালের খেলাটা, হি ওয়াজ এ মিডিয়াম পেস বোলার, নট ভেরি মানে গুড বাই সে standard of say like Farouk or anybody else, but he was very keen on cricket. ও আইসা ক্লাব বানাবে, আমাকে বলে এই জায়গায় আমি ক্লাব বানাবো। তারপরে ও আবনি বানায় 74-এ, ওই 2 সিজন আমাদের সাথে খেলছে। and I was very lucky, I feel very honored যে আমি শেখ কামালের সাথে খেলতে পারছি, এবং শেখ কামাল আমাকে তুলে দিয়ে গেছে বাসা থেকে যাওয়ার সময়। আজকে কিন্তু শেখ কামালের জন্মদিন, আমরা তাকে জন্মদিন, তো ওকে শুভ কামনা দেই। ওকে তো আর দেখতে পারবো না, he was crazy about cricket, not so much about football. আমি কিন্তু ready to define those people যারা বলে যে না ফুটবলের সাপোর্টটা বেশি ছিল। ফুটবলের সাপোর্টটা ওর অতটা ছিল না যতটা ক্রিকেটের জন্য ছিল। যার জন্য আপা আমাদের এখনকার প্রাইম মিনিস্টার ইজ সো ফন্ড অফ ক্রিকেট, যে উনি ক্রিকেট দেখেন। আমরা যখন খেলি বাইরে বিদেশে, আপা কিন্তু ক্রিকেট দেখেন, এবং খালি দেখেন না, উনি বুঝেন। আমি বলবো হীরা ভাই, আপনাকে একটা ছবি দেখাচ্ছি, আপনি দেখেন তো এই ছবিটা স্মরণ করতে পারেন কিনা। এই যে সেই ছবিটা, ঢাকায় এমসিসি প্রথমবারের মতো কোন বিদেশি দলের বিরুদ্ধে বাংলাদেশ খেলছে, যে ম্যাচটা আপনি ছিলেন তো, তাই না? এমসিসির বিরুদ্ধে ম্যাচটা, এবং এই যে এমসিসি আসলো, আমরা আইসিসির অ্যাসোসিয়েট মেম্বারশিপ পাবো, তারই কিন্তু একটা কি বলবো, এটা এখানে একটা জিনিসে একটু হলেও কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিতে হয়, যদিও আমি দিতে চাই না। I am anti-Pakistani right at this moment. Hafiz Kardar was the chairman of Pakistan Cricket Board. 76-এ যখন আমাদেরকে রিফিউজ করলো, 75-এ যখন 76-এ যখন আমাদেরকে রিফিউজ করলো, হাফিজ কারদার ওয়াকড অ্যাওয়ে, যে বাংলাদেশকে যদি তোমরা সাপোর্ট না করো, I am not there. He walked away. He was a CSP. তো CSP রা তো উঁচু মানের লোক হয়, উনি তো পাকিস্তান বাংলাদেশ এটা দেখছে না, উনি ক্রিকেটের পয়েন্ট অফ ভিউতে বলতেছে দে আর এ গুড টিম, দে আর ক্যাপেবল অফ গেটিং অ্যাসোসিয়েট মেম্বারশিপ, ইউ গিভ দেম মেম্বারশিপ। যখন দেয় নাই, চলে গেছে। এরপরের বছর আমরা অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করি এবং এমসিসি আমাদেরকে ভিজিট করে। আচ্ছা, এই ছবিটা দেখেন তো, চিনতে পারেন কিনা? 1978 ঢাকা স্টেডিয়াম এগেইনস্ট ডেকান ব্লুজ, দাওলাতুল জামানকে দেখা যাচ্ছে এই যে ঝাঁকড়া চুলে, এই যে সেকেন্ড ফ্রম লেফট দৌলত। আপনি তো এখানে মাই ফেভারিট, what a bowler he was, you just can't imagine in swing out swing। এরা তো এখনো অনেক সময় বুঝতে পারে না যে ইন সুইংটা সবসময় কানের কাছ দিয়ে আসবে আর আউট সুইংটা আসবে সাইড দিয়ে। টেকনিক্যালি যদি ডিসকাস করতে হয়, দৌলত ওয়াজ এ গ্রেট বোলার। দৌলত যদি গরিব না হতো, আর আমাদের দোষ আছে বলবো, আমরা যদি ফুল সাপোর্ট না দিতাম, আমরা দিতাম কিন্তু আমরা তো উই ডোন্ট ম্যাটার তো করে যারা অফিসিয়াল। যদি ফুল সাপোর্ট দিত, দৌলত উড হ্যাভ গট ইন প্লেস অফ নিয়াজ। আই সি। আর একটা ছবি আপনাকে দেখাতে চাই,
দেখবেন এই ছবিটাও আপনার ভালো লাগবে এবং আপনি নস্টালজিক হবেন। এই সেই ছবি যেটা ফার্স্ট আইসিসি ট্রফি খেলবার জন্য বাংলাদেশ গিয়েছিল ইংল্যান্ডে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আমরা সবাই। এদিকে রেজা ভাই, আর যে রেজা ভাই ছিলেন তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর সিজার ভাই ছিলেন ম্যানেজার। জি, এবং এই যে মানে প্রথমবার এবং সিজার ভাই ওয়াজ সো পার্টিকুলার, জুতা যদি কালি না থাকতো he would give us punishment। তখন উনি কিছুদিনের জন্য মুশতাক তখন সেটেলড ইন ইংল্যান্ড, মুশতাককে নিয়ে আসছিলেন এজ আওয়ার কোচ ফর ফিউ ডেজ, অনলি ফিউ ডেজ, যেটা বেশি কাজে দেয় নাই। We were a good team. We were capable of going to World Cup in 79, not Canada. আচ্ছা, আপনারা গেলেন ইংল্যান্ডে প্রথমবারের মতো, তারপর সমস্ত লিজেন্ডদের সাথে আপনার পরিচিতি হলো, এটা ওয়ার্ল্ড কাপের বাছাই টুর্নামেন্ট, তাই না? এটা এখানে দেখা যাচ্ছে ইমরান খান, ইমরান তো আশরাফুলের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, they studied in England। এবং ইমরানের পাশে আপনি। ইমরান যখন এখানে অ্যাম্বাসেডর হয়ে আসে ইউনাইটেড নেশনের 78-এ, তখন আমাকে ডেপুট করা হয় টু লুক আফটার হিম। তো উই বিকেম কোয়াইট ক্লোজ। তো যখন ওকে বললাম যে ভাই আমরা তোমাদের তো অফিসিয়াল গেম শুরু হচ্ছে 9 তারিখ, আজকে হলো 6 তারিখ, আমরা এক্সক্লুসিভ টিম তো আমাদের খেলা তো শেষ, আমরা তো চলে যাব, আমরা তো কোয়ালিফাই করিনি, একটা আমরা ফটো নিতে চাই। দে ওয়ার উইলিং। সরফরাজ নওয়াজ ওইখানে আছে। এবং এটা কি আপনারা সেই ট্যুরে গিয়ে, এটা লর্ডসে আপনারা সেই ট্যুরে গিয়ে রানীর সংবর্ধনা পেয়েছিলেন, সেই প্রসঙ্গে একটু বলুন। এই একমাত্র দল যেটা 79-এ রানীর সংবর্ধনা পেয়েছে, এরপর আর কোনো টিম পায়নি। আর কিভাবে রানীর সাথে শেক হ্যান্ড করতে হবে সেটাও আমাদেরকে দেখানো হয়েছিল। ক্যাপ্টেন থাকে অফ দি প্যালেস, সে দেখিয়েছিল যে মানে উই ক্যানট ক্রস, আমাদের আঙ্গুলের যে দাগটা আছে না, আঙ্গুলের দাগ, আঙ্গুল যেখানে শেষ হয় ওইটুক পর্যন্ত আমরা যেতে পারবো, এরপরে আর উপরে উই ক্যানট ডু শেক হ্যান্ড, ওইটুক পর্যন্ত আমরা টাচ করতে পারবো। এটা আমরা একটা শিকার বিষয় ছিল। জি জি জি, অনেকেই আমাদের সাথে আমরা ওইখানে 1.5 ঘন্টা ছিলাম। 1 মিনিট, ওই গল্পটা আমরা শুনবো। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছে, তাদের কিছু কমেন্টস নিতে চাই। এখানে রঞ্জন, তিনি বলছে না, রেডিও ম্যান বলছে শফিকুল হক হীরা শুধু ক্রিকেটার হিসেবেই নয়, জাতীয় দলের ম্যানেজার হিসেবে ছিলেন অন্যতম সফল। এরপরে রঞ্জন বলছে হীরা স্যার সেই খেলোয়াড়দের একজন যাদের হাত ধরে ক্রিকেটে আজকের বাংলাদেশ আমরা পেয়েছি। আচ্ছা, নিজেকে ওকে ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, বলছে নিজেকে ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, আমি আমার লাইফটা মোরলেস ইন এ ওয়ে আমি নেগলেক্টেড মাই ওয়াইফ। আমি এটা মানে বলতেই পারি, এটা সত্যি কথা। মাই ব্লাড ওয়াজ ক্রিকেট, দেন কেম মাই ওয়াইফ, বিকজ মাই ওয়াইফ ওয়াজ আর্নিং good amount of money, so I knew that she could take care of my children. All my children were born in Chittagong. I see. যেহেতু আমার চাকরি ছিল চিটাগং এ, তারপরে যখন ওয়ার্ল্ড কাপের জন্য আমি আইসিসি ট্রফির জন্য যখন সিলেক্টেড হয়েছে, তখন আই হ্যাড টু গিভ আপ জেমস ফিনলে। বলছে চুজ ক্রিকেট অর জেমস ফিনলে। আমি বলছি ক্রিকেট। তখন কেজেড ইসলাম কেম টু আওয়ার রেস্কিউ, আমাকে, ইউসুফ বাবুকে আর আশরাফুলকে উনি চাকরি দিলেন। আচ্ছা, and we were there until 82 with him. আচ্ছা, আমি আরো একটা কমেন্টস পড়ে নিতে চাই। নিজস্ব পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই প্রথম সেই ঐতিহাসিক ম্যাচ খেলার স্মৃতি নিয়ে কিছু বলবেন। আচ্ছা, সেটা আমরা অলরেডি শুনেছি গল্পগুলো। সোহেল রানা বলছে ইন্টারেস্টিং পারসন শফিকুল ইসলাম হীরা ভাইয়া। আচ্ছা, আরেকজন বলছে সোহেল রানা উই আর এনজয়িং এ লট, কিপ গোয়িং। বেলাল হোসাইন, তিনি বলছে শামসুল ইসলাম ভাই, আমি প্রতিদিন রেডিও ভূমির সাথে আপনার লাইভের অপেক্ষায় থাকি, যদি আপনার অফিস না থাকে আমি একটাও লাইভ মিস করি না, যদি ওনার অফিস না থাকে। আচ্ছা, এরপরে আরো একজন আমাদেরকে কমেন্টস করেছে যে
তিনি হচ্ছেন সোহেল রানা। টুডে ইজ লকডাউন ইন ওয়েস্ট বেঙ্গল, সো ইট ইজ গ্রেট টু ফাইন্ড ভেরি আনফরচুনেট। ওরা তো লকডাউন বোধহয় একটু বাড়িয়ে দিয়েছে বোধহয় ডেট, কিছু দিন আরো বেশি। জি, বলছে ইটস আনফরচুনেট, বাট আমাদের যে থাকবে ওর জন্য, মানে ও যাতে ওর কোনো যাতে অসুবিধা না হয় সেদিকটা আই থিঙ্ক ফুটবল ফেডারেশন শুড লুক ইনটু ইট। ওয়েস্ট বেঙ্গল ফুটবল ফেডারেশনকে বলতে পারে যে আমাদের একটা প্লেয়ার এরকম আটকে আছে, প্লিজ লুক আফটার হিম। আচ্ছা, এখানে যেটা আরেকটা বলা হচ্ছে যে সো ইট ইজ গ্রেট টু ফাইন্ড ইউ হিয়ার এনজয়িং, আই লাভ হীরা ভাই ফর মোর দ্যান 15 years অ্যান্ড শামসুল ভাইয়া ইউর ভয়েস অলওয়েজ গিভস আস প্লেজার। এরকম অজস্র কমেন্টস, অজস্র দর্শক আমাদেরকে এই মুহূর্তে দেখছে, শুনছে। আমরা অনেকটা সময় গল্প করে ফেললাম, আপনার খেলোয়াড়ি জীবনের গল্প শুনতে শুনতেই তো সময় শেষ হয়ে যাচ্ছে। তাহলে আপনার ম্যানেজারশিপের গল্প কখন শুনবো? এখন আপনি আপনার ম্যানেজারশিপ আমি সবাই সারপ্রাইজ হবে যে আমি লিপুর ম্যানেজার। আপনি বলুন এই গল্পটা। লিপু 82 তে ডেবিউ করছে এবং 86 এ হি বিকেম ম্যানেজার বিকজ আই রিটায়ার্ড। লিপুর ম্যানেজার ছিলাম ওমর কুরাইশি 11 এর এগেইনস্টে, ফুল ফ্লেজড পাকিস্তান টিম। সেখানে রফিক 86 করেছিল, হোয়াট এ ইনিংস হি প্লেড, মানে ও পাকিস্তান টিম পর্যন্ত তাজ্জুব হয়ে গেছে। একদিক দিয়ে ইমরান, একদিক দিয়ে ওয়াসিম আকরাম, একদিক দিয়ে ইমরান খান, সেই টিমে সেলিম মালিক, ফুল পাকিস্তান টিম, রামিজ রাজা সবাই ছিল। ওমর কুরাইশি ওই টিমটাকে নিয়ে আসছিল। হি ওয়াজ সাচ এ রিনাউন্ড কমেন্টেটর। ওর কথাটা ওরা ফেলতে পারে না, ওরা বলছে চলো আসো, লেটস গো এন্ড প্লে ক্রিকেটটাকে একটু ওদেরকে একটু আমরা একটা পুশ আপ দিয়ে আসি, সো দ্যাট দে বিকাম গুড, ওরা যাতে আরো ভালো এগিয়ে যেতে পারে। ফুল পাকিস্তান টিম নিয়ে আসছিল এবং দ্যাট ওয়াজ ভেরি নাইস অফ হিম। I don't know whether he's alive or not, but hats off to him. থ্যাংক ইউ হীরা ভাই। এই যে বাংলাদেশ ক্রিকেট একটা সময় বিফোর 97 আইসিসি ট্রফি চ্যাম্পিয়নশিপ, আমরা ওই অর্থে ক্রিকেট খেলারই সুযোগ পেতাম না। ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে এশিয়া কাপের 2-1টা ম্যাচ, 2টো ম্যাচ বা 3টা ম্যাচ। ফলে ওই সময় কোনো ন্যাশনাল লেভেলের প্লেয়ার কিন্তু থিতু হতে পারেনি। দেখা গেছে বছরের জানুয়ারিতে উনি ইনফর্ম, তো পরবর্তী খেলায় যখন নেক্সট ইয়ার এসছে ততদিনে সে হয়তো ফর্ম হারিয়ে ছিটকে পড়েছে, আবার নিউ বাঞ্চ অফ প্লেয়ার্স এসে যুক্ত হয়েছে। তো ওই সময় কেউই কিন্তু তাদের ক্যারিয়ারটাকে সেটেল ডাউন করতে পারেনি। বাট 2000 আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেলাম, তারপর যে বাংলাদেশের ক্রিকেটের আস্তে আস্তে উত্তরণ, ট্রান্সফরমেশন, তারও আগে যদি বলি 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জয়, স্কটল্যান্ডের জয়, এই যে আস্তে আস্তে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা আপনাদের চোখের সামনে দিয়ে পুরো বাংলাদেশের টোটাল হিস্ট্রি, আমরা এর জন্য গর্বিত, আমরা এর জন্য গর্বিত। কিন্তু এখন একটা লিন টাইম যাচ্ছে। আমরা যদিও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছি, বাট এর আগে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি শ্রীলঙ্কার সাথে, আমরা হেরেছি আফগানিস্তানের সাথে। আমি আফগানিস্তানের সাথে ডিফিটটা I cannot take it. As a cricketer, I cannot take it. Especially in test match cricket, এটা তো কোনো মানে এটা তো ওয়ান ডে নয়, টি20 নয় যে somehow হয়ে গেছে। Actually আমাদের deteriorationটা আরম্ভ হয়েছে, we did very well in 2015 World Cup. 2016 জুন থেকে যখন সাকিব ওই টুরে যায় নাই, সাউথ আফ্রিকান টুরে, তখন থেকে we started sliding down, আমরা নিচে চলে যাচ্ছিলাম। এরপরে 2018-তে যখন আমরা এই যে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে গল্প করে, 2009 ওয়েস্ট ইন্ডিজ উইক টিম ছিল, 2018-তে তো অলমোস্ট ওইরকম টিমই ছিল, আমরা 61 অল আউট হই কি করে। আচ্ছা, 2011-তে ঢাকাতে আমরা 51 অল আউট হয়েছি। জি জি। আচ্ছা হীরা ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন, এই যে আপনি যেহেতু বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘদিন ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলেন, পরবর্তীতে নারী টিমের ম্যানেজার ছিলেন, বাংলাদেশের সব প্রকারের ক্রিকেটই কিন্তু এগিয়েছে। বাট আজকের আলোচনার গোড়ার দিকে বলছিলেন যে টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা উন্নত বিশ্বের সাথে ফাইট দেওয়ার মতো ওই স্ট্যান্ডার্ড অর্জন করতে পারিনি,
আমাদের সেই ফরম্যাটটাই এখনো ঘাটতি বা কমতি রয়েছে। আমাদের কারণটা হলো যে আমরা বলেনি আরেক মিনিট, সেটা হলো যে আমরা কিন্তু সবাই দীর্ঘদিন বলছি যে হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার টেস্ট টিম এন্ড দেয়ার স্ট্যান্ডার্ড, কি কি করতে হবে সবাই বলছি, আপনি বলেছেন, সাবেক ক্রিকেটার অন্যরা বলেছে, এতদিনেও কেন টেস্ট ফরম্যাটে ইমপ্রুভ করবার জন্য যে অবকাঠামোগত উন্নয়নগুলো দরকার ছিল করা হয়নি কেন? এটা তো ক্রিকেট বোর্ডই বলতে পারবে। আমি এটাও বলেছি, আমি জানি টেস্ট এই খেলাগুলি দেখতে বেশি লোক আসবে না, বাট আপনারা এটা টেলিভিশনে দেখান। ইন্ডিয়া যেরকম টেলিভিশনে দেখায় আপনারা এটা টেলিভিশনে দেখান, তখন প্লেয়ার গুলি এটলিস্ট দে উইল বি সিরিয়াস টু স্কোর। ওরা জানে যে দে আর অন টিভি। এটা আই গেভ দিস এক্সকিউজ দে উইল বি অন টিভি, সো ওরা খেলতে চাইবে, এটাকে সিরিয়াসলি খেলতে চাইবে এবং ভালো খেলতে চাইবে। এখন 2 জন যদি খেলে বাকি 9 জন যদি অন্যরকম প্লেয়ার হয়, নট অফ দেয়ার লেভেল, তাহলে ইমপ্রুভ করার তো কোনো স্কোপ থাকে না, আর ধৈর্যও নাই। এই T20 তারপরে এইসব এসে ঝড়ো খেলা, এখন ইট হ্যাজ বিকাম বিজনেস। টেস্ট ম্যাচ ইজ নট এ বিজনেস, টেস্ট ম্যাচ is business if we can play all 4 hours as a batsman. Play 4 hours. Get the bowler tired. Nobody can bowl more than spinner chara, no fast bowler can bowl more than 7-8 overs at a time. Play them, leave them out, try and leave them. যে বলটা অফ স্টাম্পের বাইরে খেলা দরকার নাই ছেড়ে দাও, ওটা ওর এনার্জি গেছে, তোমার যায়নি। মানে ওই টেম্পারামেন্ট, ওই পেশেন্সটাই আমরা এখনো অ্যাচিভ করতে পারিনি। আচ্ছা, আমরা যে 20 উইকেটস নিয়ে টেস্ট ম্যাচ জিততে হবে, তো 20 উইকেটস নেওয়ার জন্য প্রয়োজনীয় গোলা বারুদই তো তৈরি করতে পারলাম না 20 বছরে। অর্থাৎ কোয়ালিটি সিম বোলার এবং কোয়ালিটি সিম বোলারের জন্য অনুকূল পিচ কন্ডিশনস তো আমরা দিতে পারলাম না। তাহলে আমরা কি করে টেস্টে ভালো করব? এই এখন একটু উইকেটের দিকে একটু নজর দিয়েছে। উইকেটটা আগের উইকেটটা সরিয়ে নতুন উইকেট করেছে। আনলেস ইউ গিভ 50% চান্স টু দ্য বোলার, ফাস্ট বোলার উইল নেভার কাম। ইফ ইউ কিপ অন মেকিং স্পিনিং উইকেট, অ্যাঙ্কেলে বল থাকে, অ্যাঙ্কেলে ওই লম্বা ইংল্যান্ড প্লেয়ার কিংবা সাউথ আফ্রিকান প্লেয়ার কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান যদি হোল্ডারকে বলেন তুমি কি এই বলটা খেলো, ও তো খেলতে পারবে না, ও নিচে ওইটা তোর পায়ে লেগে যাবে। এবং সেই অ্যাডভান্টেজ আমরা না, হোম অ্যাডভান্টেজ আমরা নেই, বাট আমরা তো হোমে কয় পার্সেন্ট হোম অ্যাডভান্টেজ ইউ টেক, বাট ইট শুড বি এ রিজনেবলি গুড উইকেট। You should get the other team also to score. They should have also be a good team, যাতে ওরাও ভালো খেলতে পারে। এখানে এসে উইকেটের কমপ্লেনটা কেন করবে? Why should we listen to the complaint? তাহলে আমরা যে উইকেটে বাইরে গিয়ে খেলবো সেটার কাছাকাছি আমরা উইকেটটা একটু করতে পারি। At least we have to do that. If you, Shamsul, as a commentator, if you do not have your ভিতরে যদি তোমার জিনিস না থাকে, তুমি কমেন্ট্রি কি করে করবা? তুমি সব যদি এলবিডব্লিউ কি, কট আউট, ক্যাচ, কট বিহাইন্ড কি, তো উইকেটটা কি, তুমি যদি এগুলি না বুঝো তাহলে তুমি তো কমেন্ট্রি করতে পারবে না। That goes to a bowler, that goes to a batsman also. Same things. You have to stay at the wicket. 4th day match, the longer you play, runs will come. প্রথম 3 ওভার মেডিয়ান দাও না, কি আছে? What difference it makes? 3 ওভারে তুমি উইকেটটা জাজও করে নিলে এই হাইটে বল আসতেছে, আমার এরকম খেলা উচিত। That wicket also gives you a chance কিভাবে খেলা উচিত। তুমি যদি উইকেটের কথা না শুনো, তাহলে নিজের কথাই খেলো, তাহলে তো হবে না। প্রিডিটারমাইন্ড খেলার কোনো সুযোগই নাই ক্রিকেটে। You have to read the overall conditions. Yes. প্রতিপক্ষ বোলার, then you have to find out who is the weak fielder, কার থেকে রানটা নেওয়া ইজি, কার থ্রো খারাপ, কার থ্রো উইকেটে আসে না। These things you have to see and learn.
and take advantage. And cricket is a game of some meritorious people, you know. এই যে গত টেস্ট সিরিজটা হয়েছে এখানে যদি তুমি এলাও করো আমি বলি এই যে ইংল্যান্ড এন্ড ওয়েস্ট ইন্ডিজ, জি, দ্যাট ইজ দ্য পারফেক্ট টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং অত ভালো হয় নাই, কিন্তু হোল্ডার নেভার শোড হিজ অ্যাঙ্গার। No. It was a perfectly gentlemanly test series. Yeah. কালকে তো ইংল্যান্ড হেরে গেল আয়ারল্যান্ডের সাথে, গালি দিয়ে তো কিছু হবে না। This is the part গালি তো ও এক কানে শুনবে আর এক কানে ছেড়ে দেবে। And nowadays another thing is that আমাদের মানে we have some good Bengali coach like Salahuddin. এদেরকে ইউটিলাইজ করা উচিত। হীরা ভাই, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে। বাংলাদেশের ক্রিকেটকে ডেভেলপ করবার জন্য আরেকদিন একটা ডিফারেন্ট ফ্রেম অফ মাইন্ড নিয়ে আমরা আলোচনা করব, বিশ্ব ক্রিকেট ও বাংলাদেশ, এইরকম একটা শিরোনাম দিয়ে 2-3 জন লেজেন্ডারি ক্রিকেটারকে নিয়ে আমরা একটা প্রাণবন্ত আড্ডা দেবো সেদিন। আজকে শুধুমাত্র আমাদের টপিকটা ছিল যে শফিকুল হক হীরা, এ জার্নি উইথ ক্রিকেট। আপনার প্রসঙ্গে আপনি আপনার এই যে ক্রিকেট, ধন্যবাদ। এর জন্য আমাকে ফ্যামিলি ওয়াইজ আমি বলবো যে আমার বউ এত সাপোর্ট করছে। she was herself busy, she was one of the best beautician in Bangladesh. Mayfair Beauty Parlor was the first one in road number 5 in Dhaka. তো ওর জন্মও ঢাকায়। she studied in St. Francis High School. her best friend was মুন্নি আতাউর রহমান সাহেবের মেয়ে, রোড নাম্বার 7 এ থাকতো। and যখন যুদ্ধটা আরম্ভ হয় তখন they felt that they were unsafe, so they went to Karachi and they did the same business. ওইখান থেকে চলে গেছে কানাডায়। আচ্ছা, আমি যে কোশ্চেনটা আপনার কাছে রাখতে চাইছি যে এই যে আপনার লম্বা ক্যারিয়ার, ক্রিকেট নিয়ে এতদিন কাজ করলেন, ক্রিকেটের প্রেমে পড়ে এখনো করতে চাই। if I get a chance, I'm there. হ্যাঁ, আপনাকে I'm fully fit. My blood pressure is normal, my diabetes is normal, my everything is normal, so I have no problem. না, আপনি তো অ্যাডভাইজার, কনসালটেন্সি এই জাতীয় কাজগুলো করতেই পারেন। করতে পারি এনি টাইম। আমাদেরকে তো বলেও নাই যে তোমরা নাই। আচ্ছা, আজ পর্যন্ত কিন্তু বলে নাই যে তোমরা নাই। আচ্ছা, ফর্মালি বলে নাই। And then I resigned জুনে, তখন মাহবুব সাহেব ছিলেন চেয়ারম্যান অফ ডেভেলপমেন্ট এন্ড হাই পারফরমেন্স। জানুয়ারিতে কথা বললাম, বলে আমি চায়না থেকে ঘুরে আসি। তারপরে বলে যে ওইখান থেকে ঘুরে আসি, আমি একটু ব্যস্ত আছি। ওনার জুন পর্যন্ত টাইম হয়নি কথা বলার। তো একটা ক্যাপ্টেন, I was a captain. How long will হাই পারফরমেন্স তো শুরুই হয় জুন মাসে। জি। তো I resigned. আচ্ছা হীরা ভাই, আপনার এই ক্যারিয়ারে আপনি কি কি অর্জন করেছেন, কি ধরনের সম্মাননা পুরস্কার পেয়েছেন আমাদের দর্শক? I was the first one to get national award in 1996. তখন আওয়ামী লীগ was in power. আপা ছিলেন তখন পাওয়ারে 96-এ। এবং আমার সাথে ছিল আশরাফ আলী চুন্নু, সে এখন আমার আত্মীয়, ও ফুটবলে পেয়েছে। আর 97-এ পেয়েছে আলতাফ উদয় এবং আশরাফুল আর কে জানি, 3 জন পেয়েছে। 96-এ একজন, আর 98-এ পেয়েছে আকরাম। এরপরে রকিবুল সবাই পেয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত আমাদের শফিকুল হক হীরা এক জীবনে অনেক পেয়েছেন। এবং আমার মনে হয় যে এখন যে ছবিটা দেখাবো, এইটা আপনাদের যারা ক্রিকেটার বা যারা অ্যাথলেট তাদের জীবনের সেরা প্রাপ্তি। এই যে জাতীয় পতাকা, সাথে বাংলাদেশের ক্রাউড and their love. Of course. This is what is in my photograph also. আপনি এদের আমি যে বাংলাদেশের ব্লেজারটা পরি,
জি তার সাথে ওইখানে লেখাই আছে ক্রিকেট আমার, বাংলাদেশ আমার গর্ব। জি জি, বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমার গর্ব বলতে আমি তো ক্রিকেটকেই বুঝাই, জি, বিং এ ক্রিকেটার। absolutely absolutely. And I'm very happy the way the country is running. APA is doing very well. But বাকিরাও যদি ওনার সাথে যোগ দিয়ে কাজ করে, we have everything. আমরা এত মেধাবী that we can do and undo anything. Bangladesh, I'm very proud to be a Bengali and Bangladeshi. থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আজকে শফিকুল হক হীরা, এ জার্নি উইথ ক্রিকেট, এই প্রসঙ্গে কথা বলছিলাম বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক শফিকুল হক হীরার সঙ্গে। চমৎকার ও প্রাণবন্ত এই এভারগ্রিন মানুষটি আমার সাথে 1 ঘন্টা 16 মিনিট নিরবিচ্ছিন্ন কথা বললেন। এই বয়সেও আপনার এই এভারগ্রিননেস চির অম্লান হয়ে থাক। আপনি এভাবেই যে ফিটনেস ধরে রেখেছেন সেটা ধরে রেখে ক্রিকেটের সাথে থাকবেন। ক্রিকেট ইজ মাই লাইফ, ক্রিকেট ইজ মাই ব্লাড। আমি এখনো কালকেও ক্রিকেট দেখছি রাতে 2:30 পর্যন্ত, ইংল্যান্ড আয়ারল্যান্ড। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে নিয়ে আবারও আমরা ধন্যবাদ ভিন্ন আলোচনায় অংশগ্রহণ করব। ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।